বেশ নিপুণ হাতেই খুন করেছে লোকটাকে। দাড়ি। পরের পাড়া। অত বড় জওয়ান হিন্দুস্তানিটার পাথুরে মাথাটাকেও গুঁড়ো করে ফেলেছে বাজের মতো নিষ্ঠুর লাঠি ঘায়ে। বিভৎস বিকৃত মুখে রক্ত আর কাদার প্রলেপ। শুধু লাঠি নয়, 2-4 জায়গায় টাঙিয়েও চালিয়েছে মনে হয়। বক্রফলক সেই টাঙির আঘাত হাঁ করে আছে ঘাড়ের ওপর। কোনো মতেই বাঁচতে দেওয়া যাবে না, এই সংকল্প নিয়েই জটাধর সিংকে খুন করেছে নির্মমভাবে। নেক্সট প্যারা। দৃশ্যটার পৈশাচিকতা কয়েক মুহূর্ত পাথর করে রাখল সকলকে। এ হত্যা যেন মানুষে করেনি। এই নিধনের ভেতরে কোথাও যেন চিহ্ন নেই মানবিক কোমলতার। স্তব্ধ কোনো রক্ত সমুদ্রের মতো বরিন্দের বন্য মৃত্তিকায় এ যেন প্রাকৃতিক জিজ্ঞাসা। স্পেলিংটা বলে দিচ্ছি। বর্গী জয়ে হর্ষই ঘয়া আকার 19 সং দন্তে সয়াকার। যেন আচমকা ঝড়ের ঝাঁটায় কোনো দিগন্ত প্রহরী তাল গাছ ধসে পড়ে একটা মানুষকে নিপৃষ্ট করে ফেলার মতো। বুনো শুয়োরের দাঁতে কোনো ছিন্নধর অপমৃত্যু বিভীষিকার মতো এদেশের মাটিতে এই মৃত্যুই যেন বিভীষিকার মতো দাঁড়ি এদেশের মাটিতে এই মৃত্যুই যেন স্বাভাবিক এবং সবচাইতে যুক্তিসঙ্গত। নেক্সট প্যারা। খানিকক্ষণ কেটে গেল। স্তব্ধতা চেপে রইল জলগত পাথরের মতো। রঞ্জনী কথা বললে তারপরে। একটু ভুল হয়েছে বোধ হয়। কি ভুল? এমন একটা দৃষ্টিতে ভৈরব নারায়ণ তাকালেন যে তার ব্যাখ্যা হয় না। কিন্তু ও দৃষ্টিকে ভয় পাবার বয়স তার কেটে গেছে 1930 সালে। ওর চেয়ে অনেক বেশি ক্ষুধিত চোখে তাকে গিলে খেতে চেয়েছিল ধনেশ্বর বিপ্লবী যুগে সেই আইবি ইন্সপেক্টর। একটা ছোট বলের মতো হাতের উপর লোফালুফি করছিল 6 চেম্বারে লোড করা রিভলভারটাকে। রাইডারের হিংস্র চামড়াটা বাতাস কেটেছিল তীক্ষ্ণ শোঁ শব্দে। নেক্সট প্যারা। সমান দৃষ্টিতেই রঞ্জন তাকালো ভৈরব নারায়ণের চোখের দিকে। বডিটা তুলে আনা উচিত হয়নি। পুলিশে খবর দিলেই ভালো হতো। পুলিশ? ক্রূর ভ্রুকুটি ফুটল ভৈরব নারায়ণের মুখে। তারপর মৃতদেহটার দিকে আগ্নেয় দৃষ্টি ফেলে বললেন, সে খবর একটা দিতে হবে বটে। কিন্তু একবার থামলেন, বললেন, এর শেষ কোথায়? আবার স্তব্ধতা। কালান্তর ক্রোধে পাথর হয়ে রইলেন ভৈরব নারায়ণ। মুদ্রাবাবু? সভয়ে জিজ্ঞাসা করলেন একজন। থাক ওখানে, থানায় একটা খবর দিয়ে আয়। তারা ওটা নিয়ে যা খুশি করুক, কিন্তু আমাদের কাজ শুরু করতে হবে এবার। পায়ের ভারী চটিটা শব্দ করে রায় বাহাদুর চলে গেলেন। নেক্সট প্যারা। রাত্রে নিজের ঘরে বসে কিছু একটা পড়বার চেষ্টা করছিল রঞ্জন। গুরুভার বই লাল পেন্সিল দিয়ে দাগিয়ে দাগিয়ে মার্জিনে নোট করে পড়তে হয়। কিন্তু আজ আর তর্কতত্ত্বের অরণ্যে সে ঢুকতে পারল না। মাথাটা কেমন ভারী হয়ে আসছে। পড়তে পড়তে ঝাপসা হয়ে আসছে দৃষ্টি। বইয়ের পংক্তি হঠাৎ যেন শৃঙ্খলা হারিয়ে একটা আর একটার ঘাড়ে এসে পড়ছে। অসম্ভব। উঠে দাঁড়ালো সে। বাইরের কৃষ্ণরাত্রের মধ্যজাম। খোলা জানলার সামনে দাঁড়িয়ে সেই অন্ধকারের মধ্যে দৃষ্টি ছড়িয়ে দিলে তার ঘরখানা বিশাল বাড়িটার এক প্রান্তে। সামনেই চণ্ডী মণ্ডপ, নাট্যমন্দির। পুজোর মরশুমগুলো ছাড়া এ মহল্লা অনাদরেই ম্লান হয়ে থাকে। মাকড়সার জাল রাশি রাশি ঝুলে আবৃত হয়ে যায়। বাঁধানো বেদির ফাটলে বর্ষার ডুবো মাঠ থেকে 2-1 গোখরো সাপ এসে বাসাও বাঁধে কখনো কখনো।
আর চাপ চাপ অন্ধকার জড়ানো মণ্ডপের কোনায় কোনায় ঘন টুকরো টুকরো অন্ধকারের মতো চামচিকে ঝুলে থাকে। বাতাসে দুর্গন্ধ ছড়ায়। দিনান্তিক পণ্ডুরতা চারিদিকে সঞ্চারিত হয়ে হয়ে এলে কতকগুলো পেটসত্তার মতো কদাকার ডানা ঝাঁটতে ঝাঁটতে সামনের আমবাগান আর নদী পার হয়ে কোথায় উড়ে যায় কে জানে। নিজের নির্জন ঘরটিতে বসে বসে রঞ্জন এক একটা সন্ধ্যায় তাদের ডানার শব্দ শোনে। কি যেন একটা অহেদি অস্তিত্ব সঞ্চরমান অন্ধকারকে মুখর করে তোলে। মনে হয় দেবী সিংহের আমল অথবা তারও অনেক আগে থেকে এই বাড়িতে যারা বসে জমিদারি করেছে তারা এখনো এখানকার মায়া কাটাতে পারেনি। চামচিকে হয়ে যক্ষের মতো এ বাড়ির প্রতিটি ইট পাথরকে চলেছে পাহারা দিয়ে। রাত্রি অন্ধকার নেমে এলে পুরনো অভ্যাসের তাগিদে তারাও বেরিয়ে পড়ে। নদী পার হয়ে যায়, নদী পার হয়ে মাঠ পার হয়ে তারা চলে যায় গ্রামে গ্রামে। তমসার মধ্যে নিজেদের মিশিয়ে দেয়। চামচিকে নয়, ভ্যাম্পায়ার হয়ে মানুষের রক্ত চুষে খায়। নেক্সট প্যারা। হঠাৎ ভয় করে। মনে হয় তারও চারিদিকে যেন বক্রাকার দিয়ে ফিরছে, চক্র দিয়ে ফিরছে চামচিকেরা। লণ্ঠনের বিমর্ষ হলদে আলো পড়ে দেওয়ালে। নতুন জিনিস দেখতে পায় একটা। পুরনো বাড়ি, কতকালের পুরনো দেওয়াল, গায়ে অজস্র শ্যাওলার বিস্পিল সবুজ রেখা পড়েছে। ওই রেখাগুলো হঠাৎ যেন কতকগুলো মুখ হয়ে ওঠে, যেন চামচিকের ডানার শব্দ শুনে ঘুম ভেঙে জেগে উঠেছে তারা। অদ্ভুত অস্বাভাবিক কতকগুলো মুখ। মুমূর্ষ পাশাদেব তারা, মৃত প্রতিহারীর দল। ফিসফিস করে তাদের কথা বলবার শব্দও যেন স্পষ্ট কানে আসে। বাইরের আমবাগানের বাতাস মর্মরিত হয়ে বয়ে যাচ্ছে। এই সহজ প্রত্যক্ষ সত্যটাও যেন বিশ্বাস করা যায় না কিছুতে। নেক্সট প্যারা। এই ভয় একে ভাঙতে হবে, চুরমার করতে হবে প্রেত পুজোর বেদিকে। ছাদ ভাঙা খানিকটা তীব্র তীক্ষ্ণ সূর্যের আঘাতে মিলিয়ে ছায়া হয়ে যাবে এই চামচিকেরা। আজও মানুষের মনের ওপরে এরা ভর করে আছে, প্রেতের ভর। আজও কুমার বাহাদুরের 8টা বন্দুক আর 38 জন পাইক পাহারা দিচ্ছে এই পিশাচতন্ত্রকে। কিন্তু কতদিন আর? নেক্সট প্যারা। কতদিন? জিজ্ঞাসা চিহ্ন। ঘরের দেওয়ালে সরীসৃপ মুখরাকৃতিগুলোর দিকে সে তাকালো না সবুজ শ্যাওলার আঁকা সেই বীভৎস প্রেতসত্তাগুলোর দিকে। উড়ন্ত চামচিকের পাখার শব্দ যাদের জাগরণের সংকেত। এখনো অনেক রাত। জানলা দিয়ে সে বাইরে সেদিকেই তাকিয়ে রইল। নদীর ওপারের যেন পূব দিগন্ত, যেখানে আগুনের পদ্মের মতো সূর্য উঠে তার বিছানার উপরে সর্বপ্রথম আলো ছড়িয়ে দেয়। প্রভাতী সীমান্তের দিকে তাকিয়ে সে ভাবতে লাগলো, পিশাচের মন্দির পাথর ধ্বংসছে। তুরীদের পঞ্চায়েত বসেছে কালাপাথুরিতে। কামারহাটির ভাড়ার মুখে জল নামতে দিয়ে তারা আর সর্বনাশ করবে না 3000 বিঘে ফসলি জমির। জমিদারের ফিরিঙ্গিপুর আর হাঁসমিরের জলকর না ভরলেও তাদের ক্ষতিবৃদ্ধি নেই।
এবার রুখে দাঁড়িয়েছে তারা। ওদিকে সাঁওতালেরা বুনো শুয়োর মারতে শিখেছে। টুলকু সাঁওতালের ছেলে ধীরু সাঁওতাল ধানসিঁড়ির আল পেরে খেলা করে বেড়ানোর কেউটের শিশুর মতো বিষ সঞ্চয় করেছে আস্তে আস্তে। আর তাদের সঙ্গে আজ বাহু মিলিয়েছে ডুবার ঘোষেরা। বাজের মতো লাঠির মুখে ভেঙে চুরমার করে দিয়েছে লোহা পেটার জোয়ান জটাধর সিংহের ইস্পাতি মাথাটা। একটা ছবি মনে পড়লো হঠাৎ। হই বাবু সামাল সাইকেলে করে আসছিল, পেছন থেকে আবার ডাক এলো, সামাল বাবু সামাল। কি ব্যাপার? এমন ভাবে সাবধান করে কে? চারিদিকে তাকাতেই ব্যাপারটা বোধগম্য হলো তার কাছে। চৈত্রের মাটি ফাটানোর রোদে শুকিয়ে একেবারে খড় হয়ে গেছে চারিদিকের বুক সমান উঁচু ইকর, বিন্না আর শন ঘাসের বন। এই বনে কে আগুন ধরিয়ে দিয়েছে? সামনে পেছনে ডায়ে বায়ে ধুধু করে জ্বলছে শুকনো ঘাস। কালো ধোঁয়া কুণ্ডলিত হয়ে উঠছে আকাশে, যেন চারিদিকে একটা অগ্নিবৃত্ত আসছে ঘিরে ঘিরে। সামলে বাবু, আগুনের ভেতরে গিয়ে পড়িস না। এই আগুনটা যেন আজও আসছে গিয়ে, কিন্তু ঘাস বন নয়, দাবাগ্নি। মচ মচ মচ। নাগরা জুতোর শব্দ, কাঁচা চামড়ার আওয়াজ। ওদিকে লম্বা বারান্দা দিয়ে দুলতে দুলতে যাচ্ছে লুণ্ঠনের আলো। মুখ ফিরিয়ে দেখল প্রহরী জমিদার বাড়ি পাহারা দিয়ে ফিরছে। ঠুক ঠুক করে লাঠির শব্দ পাওয়া গেল বার কয়েক। শোনা গেল কুঁই কুঁই খানিকটা কাতরোক্তি। দারোয়ানের লাঠির ঘা খেয়ে একটা ঘুমন্ত কুকুর পালিয়ে গেল বারান্দা থেকে। নেক্সট প্যারা। আবার জানলা দিয়ে তাকিয়ে রইল নিশীথ দিগন্তের দিকে। একটা ভোঁতা ছুরির মতো তমসাতীর্ণ নদী বয়ে যাচ্ছে। ওপারের মাঠটার শেষ প্রান্তে একটা মস্ত বড় আলো। কারা একটা অগ্নিকুণ্ড জ্বেলেছে যেন। ঠিক তারই ওপরে আকাশে একটা জলমলে প্রকাণ্ড তারা। ওই তারাটা থেকে খানিকটা আগুন মাটিতে ছিটকে পড়লেই কি জ্বলে উঠছে অমন দাউ দাউ শব্দে। নেক্সট প্যারা। নক্ষত্রের আলো না আগামী দিনের সংকেত? আকাশে সীমান্তে যেন ভবিষ্যৎ দিনের প্রত্যাশা। কোথা থেকে কি দলে দলে মানুষ হাতে আসছে গিয়ে। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ প্রতিটি প্রান্ত থেকে পদক্ষেপ করেছে মশালধারী সৈনিকের দল। আসছে, এগিয়ে আসছে। আচ্ছা, ওই দিকে নদীর ওপারের ওই অগ্নিকুণ্ডটার কাছাকাছি কোথাও যেন গোয়ালাদের সেই গ্রাম নয়? সেই গ্রাম, যেখানে লাঠির ঘায়ে ভেঙে চুরমার হয়ে গেছে জটাধারী সিংহের মস্ত শক্ত মাথাটা। আর শুধু তারই মাথা নয়, সে চোঁচটা সোজা কুমার ভৈরব নারায়ণের ঘাড়ের ওপরেও এসে পড়েছে। জিজ্ঞাসা চিহ্ন। হ্যাঁ। নেক্সট প্যারা। হ্যাঁ, ওদের দেখেছে রঞ্জন। বরিন্দের অরণ্যের মৃত্তিকায় চিনেছে আরও একটি দুর্ধর্ষ শক্তিকে। মাথা নড়ায় না, হার মানতে জানে না। খোলা মাঠ আর খোলা হাওয়ায় পোষা মহিষের ক্ষীণের মতো দুধ খেয়ে, লাল মাটি খেয়ে
খোলা মাঠ আর খোলা হাওয়ায় পোষা মহিষের ক্ষীরের মতো ঘন দুধ খেয়ে দরজার কপাটের মতো চওড়া তাদের বুক, তাদের পাঁজর লোহার আগল, শালপাংশু মহাবুজ কোটেশনের মধ্যে, আর শালপাংশু মহাভুজটা কোটেশনের মধ্যে, আর পৃথির জগতে বেঁচে নেই, তা নেমে এসেছে জনগণের পৃথিবীতে। পৌরাণিক ক্ষত্রিয় সৌরবান বিপুল সত্তা আজ ওদের মধ্যেই সার্থক হয়েছে, পেয়েছে সর্বোত্তম পূর্ণতা। আগে ঘর ছিল পশ্চিমের মাটিতে, রক্তের মধ্যে আদিম যাযাবরী প্রেরণায় কোন জমিদারের অত্যাচারে গ্রাম নগরী পাহাড় বন পেরিয়ে এখানে এসে বাসা বেঁধেছে কে জানে, কিন্তু শুধুই বাসায় বাঁধেনি, শক্ত করে শিকড় মেলেছে মাটিতে। সাঁওতালের মতো সহজে উৎপাটিত হয়ে যাবে এমন শিথিল মূল নয় এদের। হাতে এদের 10 থেকে 12 হাত পর্যন্ত লম্বা লাঠি, তার গিঁটে গিঁটে পিতলের তার জোড়ানো। বছরের পর বছর সর্ষের তেল পাকানো লোহার মতো তা দৃঢ় আর নির্মমভাবে, তারও দণ্ড চরম দণ্ড। রঞ্জনকে দেখে খুব অভ্যর্থনা জানিয়েছিল ঘোষেরা। অদ্ভুত ভাষা বলে, খানিকটা ভাষা হিন্দি, খানিকটা বাংলা, কিছু সাঁওতালি, আরও ওরাও স্পেলিংটা হচ্ছে ও চন্দ্রবিন্দু রয়াকার ও চন্দ্রবিন্দু, ওরাও ভাষার খাত তার সঙ্গে। রঞ্জনের মনে হয়েছিল বেশ চমৎকার একটা সার্বজনীন ভাষা তৈরি করে ফেলেছে এরা। রাষ্ট্রভাষার সমস্যা ফেলেছে মিটিয়ে। ঠাকুরবাবু নমস্তে। নমস্তে। কি খবর তোমাদের? খবর খুব আচ্ছাই। ঘোষেদের মুরব্বী যমুনা আহেরি বলেছিল, লেকিন থোড়া থোড়া গন্ডগোল হচ্ছেন। কি গন্ডগোল হচ্ছেন আবার? বলছি ঠাকুরবাবু, আপনি আচ্ছা আদমি আছেন, আপনি সমঝাবেন তো আগে আসেন, একটু তামাকও খেয়ে যান। আমি তো তামাক খাই না। তো ভি আসেন, বসেন একটু। আবার অভ্যর্থনা করল যমুনা আহির। আমন্ত্রণটা উপেক্ষা করা গেল না। তাছাড়া পথ চলতে চলতে সেও ভারী ক্লান্ত বোধ করছিল। সাবাটা সকাল 1 নাগারে করা নগ্ন রোদ মাথার ওপর দিয়ে সাইকেল করেছে সে। শরীর যেন বইছিল না। একটু বিশ্রাম পেলে মন্দ হয় না। মনের ভেতর থেকে জাতীয় একটা তাগিদ ঠেলে উঠেছিল বারবার। তাকিয়ে দেখল আহিবদের বাগানের দিকে। একজোড়া নিম গাছ এই ঢিলাটার ওপর ভারী স্নিগ্ধ ছায়া ছড়িয়েছে। গাছ দুটো ওরা লাগিয়েছে সম্ভব না হলে লালমাটির এদেশে এমন প্রাকৃতিক খেয়ালে নিম গাছ জন্মায় না। কিন্তু নিজেরাই লাগাবো আর মাটির খোয়ালেই হোক। এই রোদের মাঝখানে তাদের ঠান্ডা ছায়া যেন একটা মরুদ্যানের আভাস বয়ে আনে। সেখানে খান 2 দণ্ডির পটলি পাতা, যা ইচ্ছে ওই শব্দটাই তো নেই, সম্ভবত এটা রিটিল দুটোর ওপরে রি রয়েছে। রি টয়ে হসন্ত লয়ে হসি,
রি টয় হসন্ত লয় হসি দয়হস্যু তয়কার র, ওপরে সেও খানিকটা গড়িয়ে নেয়। আচ্ছা, ওটা খাটলি, ওটা একদম উঠে গেছিল, ওই জন্য পড়া যাচ্ছিল না। ওটা ছিল ইচ্ছে করলো ওই খাটলি দুটোর ওপরে সেও খানিকটা গড়িয়ে নেয়। নেক্সট প্যারা, খাটলিতে এসে পড়লো। যমুনা আহেরি তাকে বসিয়ে ঘরে ঢুকলো। তার একটু পরেই বেরিয়ে এলো একটি মেয়ে। বছর বছর 22 বয়স হবে। স্বাস্থ্য আর যৌবন যেন সর্বাঙ্গে প্রসর হয়ে জেগে আছে তার। সুডল নিখুঁত হাতে মোটা রূপোর বালা, কিন্তু সে বালা অলংকার নয়, অস্ত্র। তার একটি ঘা লাগলে দুর্বিনীত লোভী মানুষের মুখ চোখ ভোঁতা হয়ে যাবে চক্ষের নিমেষে। উজ্জ্বল শ্যামক্রান্তি সাবা শরীরে তার রূপ আছে। উজ্জ্বল শ্যামকান্তি সাবা শরীরে তার রূপ আছে কি না কে জানে, কিন্তু বরেন্দ্র ভূমির জ্বলন্ত রৌদ্র যে বিচ্ছরিত হয়ে আছে তাতে কোনো সন্দেহ নেই। যমুনা আহেরির মেয়ে ঝুমরি চকচকের উপর বালা পরা নিটোল হাতে কাঁসার গ্লাস বয়ে এনেছে। রঞ্জনের সামনে ধরে বললে, পিজিয়ে। কি এ? যমুনা এসে বললে, ওটুকু খেয়ে নিন ঠাকুরবাবু, দুধ আছে। দুধ খাবো? হা হা করে শব্দ হেসে উঠল। যমুনা আহির মাঠের মধ্যে দিয়ে তীর বেগে ছুটে এসে গেল হাসিটা। বললে, দুধ তো পিবারই জন্য, দেখবার জন্যে না আছেন। নেক্সট প্যারা, মুক্তা ধবল দাঁত বের করে হাসলো ঝুমরি। নিটোল হাতে গ্লাসটি আরও কাছে এগিয়ে এলো। আর প্রত্যাখ্যান করা যায় না। খাঁটি মহিষের দুধ, মৃদু জাল পড়ে তাতে সঞ্চারিত হয়ে আছে খানিকটা সুমিষ্ট আস্বাদ। এই চুমুটিকে গ্লাসটা শেষ করলো, এক চুমুকে গ্লাসটা শেষ করলো সে। মনে হলো শুধু সে দুধই খেলো না, তারও সর্বদেহে যেন বরিন্দের কোটেশন ক্লোজ মাঠ থেকে আগরিত হলো জল বাতাস রৌদ্রশাস্ত্র। কোনো পূর্ণ জীবনের একটা তরঙ্গ ভেসে পড়ল তারও রক্তের গভীরে। কোটেশন ক্লোজ। গ্লাসটা ঝুমরিকে ফিরিয়ে দিলে, তারপরে তাকালো যমুনা আহেরির দিকে। এইবার তোমার কথা শুনবো ঘোষ। কি গন্ডগোলের কথা বলছিলে? যমুনা আহেরি বললে, হামারা ঘি দহি তৈয়ার করি, সেসব কি বিনা পয়সায় বিকাবার জন্য? কে বলেছে বিনা পয়সায় বেচবার জন্য? কে বলবে আবার? যমুনার মুখের চেহারাটা বিকট হয়ে উঠল। জমিদার বলে? পাইক পেয়াদারা বলে? একদম জেহাবার করে দিচ্ছেন ঠাকুরবাবু। চারিদিকে রোদে ধোঁয়ে বরিন্দের মাঠ, অপরিমিত আলো,
অপরিসীম প্রাণ। হু হু করে বইছে বাতাস। দূরে কাছে কাশের বনের মধ্যে পাহাড়ের নীল রেখার মতো পিঠ তুলে জেগে আছে অতিকায় সব মহিষ। বিরাট বিরাট তাদের শিংগুলো রোদে ঝকঝক করছে। ওই শিংগুলো দেখে ভয় করে। আরণ্য প্রাকৃতিক শাসনের মতো যেন দৌত্য আর উদ্ধত হয়ে আছে। সব কিছু মিলিয়ে নিজের মধ্যেও যেন কি একটা সঞ্চিত হয়ে থাকে, কেমন একটা ধারালো উৎপাত ইস্পাতের ফলার মতো ঝলকায় রক্তে। আয়নার দিকে দেখতে পাওয়া যায় না, তবু মনে হয় এই রোদের ছোঁয়ায় আতসী কাচের ফলকের মতো জ্বলন্ত হয়ে উঠেছে তার চোখ দুটো। মনে হয় হাতে একটা অস্ত্র থাকলে এই প্রাকৃতিক পরিবেশের মধ্যে দাঁড়িয়েই সেও নবহত্যা করতে পারে। রঞ্জন বললে, জমিদার কি জুলুম করে তোমাদের উপর? জমিদার ফের কবে আমাদের মাথায় হাত রাখে? জমিদার ফের কবে আমাদের মাথায় হাত রাখে? নিকট মুখে একটা তীক্ষ্ণ হাসি হাসল যমুনা আহির। খাজনা যা লেয় সেটা তো দিচ্ছিলাম, কিন্তু পাইক আসবে, 5 হাঁড়ি দহি নিয়ে যাবে। খানিক 5 হাঁড়ি দহি নিয়ে যাবে। কান পেয়াদা আসবে তো আর ফের 5 সেব ঘি নিয়ে যাবে। আমরা তবে কি বিচবার জন্য এখানে বাথান বসে আছি কি? আমরা তবে কি বিচবার জন্য এখানে বাথান করে বসে আছি? তোমরা গিয়ে নালিশ করো না কেন? প্রশ্নটা নিজের কানেই ব্যঙ্গের মতো শোনালো। তবু জিজ্ঞাসা করলে রঞ্জন, কেমন সংস্কার হয়ে গেছে? তাই বিশ্বাস না থাকলে দেবতায় বিশ্বাস না থাকলেও ঝুড়ি নামা বটগাছের তলায় সিঁদুর মাখানো থান দেখলে যেমন আপনি থেকেই মাথায় হাত উঠে আসে, তেমনি ফল হবে না জেনেও একবার প্রার্থনা নিবেদন। শুধু একবার নালিশ? 1000 বার করেছি। যমুনা বললে, কি হইল? কিছুই না, উল্টে আমাদের হাঁকিয়ে দিলে। বললে, ব্যাটারা ঝুটমুট বলছে। যমুনা আহিরির মুখের ভেতর দাঁতগুলো ক্রোধে কিরমিরিয়ে উঠল। জমিদার বাবুদের অমন হাতির মতো গতর হয় কেমন করে? এমন মোটা হয় কেন? মুফত আমাদের দহি ঘি না খেলে অমন হয় ঠাকুরবাবু? কেবল দহি ঘি নয়, ওই মেদস্ফীত শাস্ত্রের পেছনে মেদস্ফীত শাস্ত্রের পেছনে যে অনেক রক্ত শোষণের ইতিহাস, একথা রঞ্জনের মাথায় এলো। ভৈরবনারায়ণ আফিন খান আর ঝিমন। কিন্তু সেই ঝিমনির ফাঁকে ফাঁকেই তার চোখের দৃষ্টি লোলুপ হয়ে থাকে। কোথায় ছো দিয়ে পড়বেন তারই সুযোগে। বরিন্দের মাঠে তাল গাছের মাথার ওপরে বসে থাকা ঝিমন্ত শকুন যেন। দুধের গ্লাস নিয়ে ঝুমরি ভেতরে চলে গিয়েছিল। এতক্ষণ পরে আবার বেরিয়ে এলো, হাতে হলদে ন্যাকড়া জড়ানো ধূমায়িত একটা ছোট কলকে। ধোঁয়াটার উগ্র দুর্গন্ধে চারিদিক বাতাস মুহূর্তে আবলিত হয়ে উঠল। গাঁজা। যমুনা আহিরির অপ্রস্তুত হয়ে গেল।
ভৎসনা ভরা চোখে তাকালো ঝুমরির দিকে। এখন কেন নিয়ে এলি? যা, এখন রেখে দে। রঞ্জন বুঝতে পারল তাকে দেখে চক্ষু লজ্জা হচ্ছে যমুনার। ঠাকুরবাবু সাত্ত্বিক লোক, তাকে ভক্তি শ্রদ্ধা করতে অভ্যস্ত। তার সামনে গাঁজার কলকেতে টান দিতে তার সংস্কারে বাঁধছে। রঞ্জন অভয় দিয়ে বললে, খাও না, লজ্জা কি? অত্যন্ত অপরাধীর মতো হে হে করে সংকুচিত হাসল যমুনা। বললে, আমরা ছোট লোক ঠাকুরবাবু, একটু নেশা ভাঙ না করলে আমাদের চলে না। রঞ্জন হাসল। তোমাদের লজ্জা পাওয়ার কারণ নেই। অনেক বড়লোক আর বাবুলোক তোমাদের চেয়ে নেশায় ঢের বেশি ওস্তাদ। তার মনে পড়ল মুকুন্দপুরের উকিল তবনী বাবুর কথা। নেশায় তিনি এমনি সিদ্ধকাম হয়েছিলেন যে মদ, আফিম, এমনকি মরফিয়া ইঞ্জেকশনও পর্যন্ত তার আমেজ আসতো না। অগত্যা সেই আমেজ আনবার জন্য একটা বিচিত্র প্রক্রিয়া তিনি অবলম্বন করেছিলেন। ঝাঁপিতে পুবে তিনি গোখরো সাপ পুষতেন। সাপুরের নিষিদ্ধ মুমূর্ষ সাপ নয়, তাজা হিংস্র সাপুরের নির্বিষিত মুমূর্ষ কি একটা স্পেলিং রয়েছে, এটা উঠে গেছে। নির্বিশেষ মুমূর্ষ সাপ নয়, তাজা হিংস্র তীব্র বীর্যোদ্ধ কি সব রয়েছে, স্পেলিংটা বলছি। বয়সী উঞ্জ ধ বয়কার র দল। যখন শরীরের ভেতরে অবসাদ জমে উঠত, মন্তর হয়ে যেত রক্তের গতি, দাবি করত স্নায়ুতে অস্বাভাবিক খানিকটা উদ্দীপনা, তখন গোখরোর ঝাঁপির ভেতরে হাত দিয়ে তাদের একটি ছোবল নিতেন তরুণীবাবু। আর সেই বিষে সারাদিন তিনি ঝিম মেরে থাকতেন। বিষের উগ্র যন্ত্রণা তার শরীরে সৃষ্টি করতে নেশার একটি স্বর্গীয় আমেজ। রৌদ্র উজ্জ্বল বরিন্দের, আবার বরিন্দেরটা কোটেশন, বরিন্দের যে সমস্ত শব্দগুলো রয়েছে সমস্তগুলোতেই কোটেশন আছে। বরিন্দের মাঠের দিকে তাকিয়ে তার সমস্ত মন যেন একটা দার্শনিকতায় ভরে উঠল। শুধু তরুণীবাবুই নয়, সারা পৃথিবী জুড়েই চলেছে এই সাপের বিষের নেশা। বিষধরের ছোবল নিয়ে নিজে আমেজের মধ্যে তলিয়ে থাকা এক জাতীয় উন্মাদনায় স্নায়ু কুণ্ডলীকে উত্তেজিত করে তোলা। কুমার ভৈরব নারায়ণ আর আরো অনেক কুমার বাহাদুর, রাজা বাহাদুর, রায় বাহাদুর, মিল মালিক, কিন্তু তারপর এমন কোনো সাপ নেই কি যাকে নিয়ে শুধু নেশায় খেলায় চলে না। অঘোম যার বিষ, যে নেশার ঘোর কখনো ভাঙবে না, আছে বই কি। ধানসিঁড়ির ক্ষেতের মাঝখান দিয়ে সিঁড়ির রেখার মতো পথ, সেই পথে সাদা ধুলোর একটা হালকা আস্তর বিছানা। রাত্রিতে যখন আকাশে চন্দন মাখিয়ে মাঠ উঠে,
তখন জ্যোৎস্নায় ধুয়ে যাওয়া সেই ধুলো ভরা ফালি পথের ওপর খেলা করতে বেরিয়ে আসে তারা। পথের ওপরে নিঃসাড় হয়ে পড়ে থাকে, কিলবিল করে ছুটোছুটি করে, জোরাজুরি করে পরস্পরের সঙ্গে। অপরিণত ক্ষুদ্র ফণাগুলোকে বাতাসের দিকে সশব্দ করে যেন বিসঞ্চয়ে পুষ্ট করে নিতে চায়। তারপর বিসর্গচিহ্ন। তারপর পথের উপর কোনো দুরাগত পদশব্দের স্পন্দন বাজে, ধানসিঁড়ির কোনো শেষ প্রান্ত থেকে একটি হালকা ছায়া দীর্ঘায়িত হতে হতে এগিয়ে আসে, চোখের পলকে ধানক্ষেতের ভেতরে নেমে মাঠের ফাটলে অনুদাস স্বর্গীয় কোনো একটি কাঁকড়ার বর্ষার করা গর্তে অথবা বাস্তুহারা কোনো মেঠো ইঁদুরের আস্তানায় মিলিয়ে যায় তারা। কিন্তু আর কতদিন কেবল ছায়া দেখে ভয় পাবে তারা? আর কতকাল শব্দ শুনে লুকিয়ে যাবে গর্তের আড়ালে? ঘোর ভাঙল তার। যমুনা গাঁজার কলকে নিয়ে টান দিয়েছে, আর সেই সুযোগে মানস মন্থনের পালা শুরু হয়েছে তার। এতক্ষণ পরে কিছু একটা শোনবার প্রত্যাশা করে যেন সে তাকালো যমুনার দিকে। খানিকক্ষণ আমেজে বুঁদ হয়ে থাকার পরে যমুনার মুখ থেকে ধোঁয়া ছেড়ে দিলে। দুর্গন্ধ খানিকটা পিঙ্গল কুয়াশার মাঠের উত্তর হাওয়ায় ভেঙে মিলিয়ে যেতে লাগলো। আর একটা জরুরি কথা ঠাকুরবাবু। কলকেটা নামিয়ে রেখে যমুনা তাকালো। দেখা গেল দুপুরের কড়া রোদের সঙ্গে গাঁজার তীব্র নেশার ঝাঁঝ মিশে একটা প্রচণ্ড প্রক্রিয়া হয়েছে যমুনার মধ্যে। ক্রমশ লাল হয়ে উঠেছে চোখ দুটো। ঠেলে ওঠা চোখের রক্তবাহী ছোট ছোট শিরাগুলি স্ফীত হয়ে পড়বার উপক্রম করেছে। কি জরুরি কথা? আমাদের জেনানাদের লিয়ে কি করব ঠাকুরবাবু? কেন, তাদের আবার কি হলো? নজর লাগছে, চিবিয়ে চিবিয়ে বললে যমুনা হেরি। হঠাৎ যমুনাকে কেমন ভয়ঙ্কর মনে হলো। তার বাথানের মহিষগুলোর মতোই কৃষ্ণপ্রায় প্রকাণ্ড শরীর, ন্যাড়া মাথা, দৃষ্টিতে একটা কিন্তু জিঘাংসা। সে কি, কার আবার নজর লাগলো? যার নজর লাগে। যমুনা এমন তীব্র ভয়ঙ্কর ভাবে রঞ্জনের দিকে তাকালো যে মনে হলো বুঝি তারই মধ্যে যমুনা আহির তার উদ্দিষ্ট সেই প্রতিপক্ষকে দেখতে পাচ্ছে। লোকটার ভ্রূরেখা প্রায় নেই বললেই চলে। আচ্ছা, হর্ষটা উঠে গেছিল, নেই বললেই চলে। আর অনেকটা সেই কারণেই হয়তো স্বাভাবিক মানসিকতা হারিয়েছে তার চোখ থেকে। কোনো বুনো জানোয়ার বুঝি থাবা পেতে বসেছে রঞ্জনের কাছে। একটা দুর্গন্ধ বিষাক্ত উত্তাপের মতো ছোঁয়া দিচ্ছে তার গায়ে। ওই শালা পেয়াদার দল খালি কি দহি ঘি নিতে আসে? শালাদের মতলব বহুত বুড়া ঠাকুরবাবু বটে। আমাদের জরু বেটিদের দিকে বহুত খারাপ নজর দেয়, খারাপ বাতচিত করে। এতদিন সয়ে গেলাম হামারা। যমুনার চোখ
আদিম হয়ে উঠল। সেদিন মাঠের মধ্যে ঝুমরির হাত ধরেছিল। ঝুমরির হাতের বালা এক ঘাকে শালার মুখ কুপিয়ে পালিয়ে এসেছে। ঝুমরি হাতের বালার এক ঘা দিয়ে মুখ ফাটিয়ে পালিয়ে এসেছে। হঠাৎ ক্রোধে ধোঁয়া ফোলানো ভামের মতো সোজা হয়ে বসল যমুনা আহির। হামি থাকলে কেবল মুখ ফাটিয়ে পালাতে পারত না। হামি থাকলে কেবল মুখ ফাটিয়ে পালাতে পারত না। জান ভি মাঠের মধ্যে রেখে যেতে হতো। অভিভাবকের একটা বিজ্ঞ ভঙ্গি নিয়ে রঞ্জন বললে, ছি ছি, ওসব খুন খারাপির কথা ভাবতে নেই। আমরা ভাবি না বাবু। এবার আর ঠাকুর বাবু না বলে যমুনা বললে না, সরি, এবার আমরা ভাবি না বাবু। এবার আর ঠাকুর বাবু বললে না যমুনা ক্ষোভে ওই জমিদার বাড়ি সংক্রান্ত মানুষগুলি সম্পর্কে বিন্দুমাত্র আত্মীয়তার অনুভূতিও তার মনে জেগে নেই আর। গাঁজার কলকেটা উবুর করে ঢেলে দিতে যমুনা বললে, আমরা ভাবি না, কিন্তু খুন চলে যায়, দহিগি বিনা পয়সায় নিয়ে যায়, লেও বাবু ফের ইজ্জতে হাত দিতে চায়। যমুনা ধুধু মাটির চোখ ছড়িয়ে দিয়ে বোধ করি জমিদার বাড়িটাকে একবার দেখে নিতে চাইল। আমরা যাতে আহির বাবু, আমাদের বাপ ঠাকুরদা ছিল জওয়ান, ছিল ডাকু। কথায় কথায় জান নিত তারা নিত, তাদের বংশধরেরাও আজও নিতে পারে। যমুনার শরীরে যেন সেই সত্যটি ব্যক্ত হয়ে উঠল। রঞ্জনের অস্তিত্ব বোধ করতে লাগলো। রঞ্জন অস্বস্তি বোধ করতে লাগলো। তার মনের মধ্যে জিনিসটা গোপন পাপের মতো বিচ্ছে। সে কুমার ভৈরব নারায়ণের অন্নপুষ্ট, তাই যমুনা তাকে মেনে নিতে পারছে না। কোনো আত্মীয়তার অন্তরঙ্গতায় খানিকটা পরিমাণে কাছে এসেছে, কিন্তু সম্পূর্ণ করে মানতে পারেনি তাদের বিশ্বাসের ভিত্তিভূমির ওপরে। এমনি করে এক একটা ক্ষুদ্র উত্তেজিত মুহূর্তে নিজেকে কেমন ত্রিশঙ্কুর মতো মনে হয় তার। শূন্য আকাশে যে বেশিক্ষণ আর ঝুলে থাকতে পারবে না তা সে জানে, কিন্তু নিচে পা দিয়ে দাঁড়ানোর মতো মাটিও কি সে খুঁজে পেয়েছে? জিজ্ঞাসা চিহ্ন। রঞ্জন উঠে পড়ল, বললে, আজ চলি যমুনা, আর একদিন আসবো। কিন্তু আমরা কি করব বাবু? যমুনা জানতে চাইল। রঞ্জন ঠিক উত্তর দিতে পারল না। মনে হলো প্রশ্ন করবার আগেই যেন যমুনা নিজের ভেতরেই কর্তব্যটাকে নিশ্চয় করে নিয়েছে। যা ভালো মনে হয় তাই করো, এর বেশি আর কি বলা যায়? ধানসিঁড়ির ক্ষেতের আলপথে বিষ সঞ্চয় করে ফিরছে নাগ শিশুরা। তাদের বিষফনাকে কে রোধ করবে? কোনো উপদেশ, কোনো সদিচ্ছাকে মনে হবে
গুন্ডামির মতো, স্বার্থপর প্রবঞ্চনার মতো। আচ্ছা চলি। রঞ্জন বেরিয়ে পড়ল। একবার পেছনে ফিরে তাকিয়ে দেখল ঘরের খুঁটি ধরে আছে যমুনার মেয়ে ঝুমরি। রঞ্জনের চমক ভাঙল। কত 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 রাত হয়ে গেছে। ঘুমন্ত জমিদার বাড়ি। নাগরা জুতোর মচমচানি নাগরা বাড়ি নাগরা জুতোর মচমচানিও শোনা যাচ্ছে না। প্রেত পুরুষের কোথাও রক্ত চুষে বেড়াচ্ছে কে জানে। জটাধর সিংহের খুন কি হিসেব নিকেশের প্রথম অঙ্কুশার? জটাধর সিংহের খুন কি হিসেব নিকেশের প্রথম অঙ্কপাত? বিস্ময়সূচক চিহ্ন। না, আর নয়, শুয়ে পড়া যাক এবার।